আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, এই সরকারকে অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে যদি ব্যর্থ সরকার বলা হয়, অযোগ্য সরকার বলা হয়, পক্ষপাত দুষ্ট সরকার বলা হয়, খুব কি অন্যায় হবে? আপনাদের কাছে প্রশ্নটি রাখলাম। কারণ কেন বললাম এই কথাগুলো? গত কয়েকদিনের ঘটনাগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, বিবেচনায় আনি, তার প্রেক্ষিতেই আসলে এই কথাগুলো যে এলো এটি আপনারা সহজেই বুঝতে পারবেন। গোপালগঞ্জের ঘটনাটির কথা আপনারা একটু স্মরণ করুন। সামান্য একটি ঘটনাকে কত বড় করে দেখা হলো, রাষ্ট্র সেখানে কি আচরণ করলো, কারফিউ দিল, 144 ধারা জারি করলো এবং যৌথ বাহিনী বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালালো, অভিযান চালালো, শত শত হাজার হাজার গ্রেফতার করলো এবং শত শত বা অনেকের বিরুদ্ধে মামলা দিল। সব মিলিয়ে এক ধরনের জনরোষ কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এটি যে শুধু গোপালগঞ্জের মানুষের মধ্যেই তারা ভিকটিম হয়েছে বলে তাদের ভিতরেই এই রোষটি কাজ করেছে তা কিন্তু নয়। এই সরকার এতটাই ব্যর্থ যে তারা মানুষের মনের খোঁজটা পর্যন্ত রাখবার প্রয়োজন মনে করছে না। তারা মনে করছে তারা যেভাবে এসে বসে গেছে সেভাবেই তারা থেকে যাবে। কিন্তু মানুষ ক্ষুব্ধ হলে, মানুষ যদি প্রতিবাদ করতে শুরু করে, সেটি কোথায় যেতে পারে, কত দূর যেতে পারে, 1 বছর আগেই কিন্তু এই ঘটনাটি আমরা সবাই দেখেছি। তারাও দেখেছে, তারই সুফল কিন্তু তারা ভোগ করছে, কিন্তু তারা বেমালুম এই ঘটনাটি ভুলে গেছে। আমি যদি আজকের এই ঘটনাটি কেন আমি এভাবে শুরু করলাম, কারণ এভাবে বলবার কথা নয়। আপনারা লক্ষ্য করেছেন গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমান যেটি বিধ্বস্ত হয়েছে, যার প্রেক্ষিতে কি পরিমাণ আহত হয়েছে, কি পরিমাণ নিহত হয়েছে শিক্ষার্থী বা অন্যান্য ক্যাজুয়ালিটিস কি হয়েছে, কেউ কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। এই যে না জানা, এটি মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ তৈরি করেছে। গতকালকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন বাপ মাদের কি জবাব দেবেন। আমি খুশি হয়েছি, আবার আমি ক্ষুব্ধ হয়েছি। গতকালকের ঘটনায় তিনি বাপ মাকে কি জবাব দিবেন এটি তার ভিতরে কাজ করেছে। গোপালগঞ্জে যা ঘটেছে তাদের বাপ মাকে জবাব দেওয়ার দায়িত্ব কি তার নয়? তিনি কি তাদের প্রধান উপদেষ্টা নন? তিনি কি বাংলাদেশের 18 কোটি মানুষের যে সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা নন? এই পক্ষপাত দুষ্ট আচরণ কেন তিনি করছেন? কেন তিনি নিজেকে আর বিতর্কিত করছেন, নিজের ইমেজ ভুলুণ্ঠিত করছেন? এটি আমার বিবেচনায় কিন্তু কাজ করে না। কারণ তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। মানুষ এখন এটিকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, টিটকারি করে যে শান্তিতে নোবেল পেয়ে যদি এত অশান্তি কেউ ছড়াতে পারে, এই উদাহরণ দেয়া হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। কেন এটি প্রফেসর ইউনূস বুঝবেন না? কেন তার পারিষদ বর্গ, তার তো বিশাল বিশাল পণ্ডিত ব্যক্তিগণ বুঝবেন না, যারা কথায় কথায় বাণী দিতে, বিবৃতিতে দিতে দ্বিধা করেন না? যাই হোক, গোপালগঞ্জের বিষয়টি নিয়ে আমি আসলে কথা বলতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি এই সরকার নিরপেক্ষ নয়। আমি বোঝাতে চাই, বলতে চাই এই সরকার পক্ষপাতদুষ্ট সরকার। গতকালকে যে ঘটনাটি ঘটেছে আপনারা লক্ষ্য করেছেন যে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক গতকালকের ঘটনাটি ছিল। বাবা মা স্বজন যারা তাদের আপনজনকে হারিয়েছে, তাদের কি অবস্থা কেউ কি একবার বুঝতে চেষ্টা করেছে? না। আপনি দেখুন হাসপাতালে কি পরিস্থিতি বিরাজ করছে। স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? তিনি কি দেশে আছেন না অন্য কিছু? কেন তিনি জনসমক্ষে যান না? ভয়ে? এত ভয় যখন কাজ করে, তিনি এই পদটি কেন আঁকড়ে বসে আছেন? প্রফেসর ইউনূস কেন তাকে এখনো বোঝা বানিয়ে ঝুলিয়ে রেখেছেন? এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিটা আরো অনেক আগেই উঠেছে। তিনি যে কোনো কাজই করতে পারেন না, কোনো কিছুই বুঝেন না, তার কোনো অভিজ্ঞতা নেই, এটি প্রমাণের জন্য আর কত প্রাণ দিতে হবে, আর কত হয়রানির শিকার হতে হবে হাসপাতালে হাসপাতালে আহতদের, নিহতদের। এখন বুঝবে কে? সরকার যদি এটি না বুঝে, আপনি আমি বলে আমরা আরো কারো রোষের মুখে পড়ব, শিকার হব, যাক সেটির পরোয়া করি না। বিষয়টি হচ্ছে যে গতকালকে যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে, আজ পর্যন্ত এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কেউ জানতে পারছি না, বুঝতে পারছি না কতজন মারা গেছে, কি আসলে ওখানে ঘটেছে, কতজন আহত হয়েছে, কার চিকিৎসা কোথায় হচ্ছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়া, একটু বলে রাখি, আমাদের মূলধারার গণমাধ্যম কেন এই পথ অবলম্বন করছে, কার চাপে, কার ভয়ে বলা মুশকিল। ইলেকট্রনিক মিডিয়াগুলো একটা
সীমিত গণ্ডির ভিতরে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া না থাকলে অনেক সত্যই কিন্তু জানা যেত না, অনেক কথা জানা যেত না। এর ভিতরে কতটা সত্য, এখানে যে প্রপাগান্ডা নেই তা কিন্তু নয়, তাও আছে। এখানেও কিন্তু ভুল প্রচারণা আছে, অপপ্রচার আছে। মূলধারা মিডিয়া যদি সত্যটি প্রকাশ করত, এই যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বা বাজে বা ভুল প্রপাগান্ডার সুযোগটা কিন্তু হতো না, কিন্তু আমরা সেটি করে দিচ্ছি। যাই হোক, গতকাল রাত 1:30, 2টা বা 2:30, 3টা এক একজন এক একভাবে বলেছে, কয়েকটি অ্যাম্বুলেন্স গিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। কেন? যেখানে উদ্ধার তৎপরতা এর আগেই বন্ধ করা হয়েছে, গভীর রাতে কেন গেল, কার নির্দেশে গেল, মানে রহস্যজনক। এবং গতকালকে সেনাবাহিনী, বিমান বাহিনী বা যারা এখানে উদ্ধার কাজে গিয়েছিল তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালকে আঘাত করেছে, গায়ে হাত দিয়েছে, শিক্ষার্থীদেরকে আঘাত করেছে। কই, গণমাধ্যমে কি এসেছে? আসেনি। সোশ্যাল মিডিয়াতে এসছে, ভিডিও ফুটেজ কিন্তু অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়ায়। কেন এটি হচ্ছে? সেনাবাহিনী কেন এটিকে এই জায়গায় নিয়ে যাচ্ছে? কোথাও কিছু হলে সেনাবাহিনী গোপালগঞ্জে যা করেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যা করছে, এটি করতে থাকবে তারা। তার পরিণতি কি হয়েছে? আজকে সচিবালয়ের সামনে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, আপনারা দেখবেন যে ছাত্র সমাজ এবং জনমনে কি ধরনের ক্ষোভ বিরাজ করছে, এবং সচিবালয় ঘিরে যে তাণ্ডব চলল, এটি তো তারাই সৃষ্টি করেছে। আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব গিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে গিয়ে তারা তোপের মুখে পড়েছেন। স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা কোনো হাসপাতালে ভিজিট করতে দেখিনি। প্রধান উপদেষ্টা কিন্তু আজকে আর কোনো কথা বলছেন না। প্রধান উপদেষ্টা বলেছিলেন, আমার কথা না শুনলে আমি চলে যাব, আমাকে ছেড়ে দিয়ে আমি আমার জায়গায় চলে যাব। প্রধান উপদেষ্টাকে এখনো বুঝতে পারছেন না এদেশের জনগণ কি চায়? তিনি কি তার ব্যর্থতাটি বুঝতে পারছেন না? শুধু সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে ব্যর্থতার কথা স্বীকার করলেই হবে? এটিকে তো প্রায়োগিকভাবে কাজে লাগিয়ে দেখাতে হবে। দেশকে আর কত ধ্বংসের কিনারায় তিনি বা তারা নিয়ে যাবেন, আর কবে তাদের বোধোদয় হবে? এই কথাগুলো বলবার জন্য তাদের ক্ষোভ তৈরি হতে পারে, কিন্তু ক্ষোভ তৈরি হবার আগে নিজেদেরকে প্রশ্ন করতে আমি অনুরোধ করব, আপনারা যা করছেন এটি কতটা মানবিক? আপনারা যা করছেন এই বিভৎসতার কি জবাব হতে পারে? শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে, দুঃখিত, বাংলাদেশ সচিবালয়ের সামনে আজকে যা করেছে, কেন তাদেরকে এই জায়গায় পৌঁছে দেওয়া হলো? পৌঁছে দিয়েছেন আপনারাই, সরকার পৌঁছে দিয়েছে, শিক্ষা উপদেষ্টা পৌঁছে দিয়েছে। এখন তারা দাবি করছে ছাত্ররা শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই কথা শোনার পরে, বলার পরে কেন অপেক্ষা করতে হবে? কি আছে এই চেয়ারে? কেন থাকতে হবে শিক্ষা উপদেষ্টা? কেন থাকতে হবে স্বাস্থ্য উপদেষ্টা? বা কেন থাকতে হবে অন্য যারা ব্যর্থ, যারা পক্ষপাতদুষ্ট, কেন তাদের থাকতে হবে? নিজের আত্মসম্মান এভাবে বিকিয়ে দেওয়ার কি অর্থ থাকতে পারে? কার চাপে, কার প্রভাবে, কার স্বার্থে এই কাজটি করতে হবে? বিনয়ের সঙ্গে বলতে চাই, দেশকে যেদিকে আপনারা নিয়ে যাচ্ছেন সেখানে কোনো শান্তি নেই। ছাত্র সমাজ এবং তাদের অভিভাবকরা, স্বজনরা যেভাবে ক্ষুব্ধ, যেভাবে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে, এটি যত দ্রুত বুঝতে পারবেন ততই মঙ্গল। যত বিলম্ব হবে ততই অসম্মান আরো বাড়বে, বিপদ আরো বাড়বে, বিপর্যয় আরো বাড়বে। এটি আমরা কেউ চাই না। হয় শান্তিপূর্ণভাবে সমাধান করুন, নয়তো পথটি পরিষ্কার করে দিন। সচিবালয়ের সামনে অর্থাৎ 1 নম্বর গেটে সেনাবাহিনী পুলিশের মুখোমুখি অবস্থানে হাজার হাজার শিক্ষার্থীরা এবং আরো কয়েকটি গাড়ি, সেনাবাহিনীর গাড়ি কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। সেনাবাহিনী যখন ওদিক থেকে আসে ঠিক তখনই শিক্ষার্থীরা সেনাবাহিনীর সদস্যদের দেখা মাত্র ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন, এবং এই স্লোগান উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ সচিবালয়ের সামনে। শিক্ষার্থীদের স্লোগান একটাই, সেটি হচ্ছে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ করতে হবে আজকের মধ্যে। আপনারা দেখছেন এখানে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বারবার সচিবালয়ের ভেতরের দিকে ছুটে যাচ্ছে এবং এখানে কিন্তু লাঠি মারা হচ্ছে দর্শক, এবং সচিবালয়ের যে গেট, সেই গেটে কিন্তু এই মুহূর্তে হামলা করা, লাঠি দিয়ে ভাঙচুর করা হচ্ছে। আপনারা দেখছেন এখানে কিন্তু
বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে দর্শক, বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভিতরে ঢুকাইছে ভাই, ভিতরে ঢুকাইছে। ভিতরে কারা ঢুকেছে? ভিতরে কারা ঢুকেছে? এই যে গেট ছেড়ে দিয়েছে, স্টুডেন্টরা যে এসে দাঁড়াইছে, গেট ছেড়ে দিয়েছে, তারপরে সবাই ঢুকছে। ঢুকার পরে সবাই সুন্দর গেট ছাড়ছে কে? গেট ছাড়ছে কে? এটা আর্মিরা ছিল, আর্মিরা গেট ছাড়ছে নাকি তোমরা? আর্মিরা পুলিশরা ছিল। এদিক দিয়ে যখন গেট ছাড়ছে এরপরে পোলাবেন ওদিক দিয়ে উপর দিয়ে চলে গেছে। এখন হাতে কি হয়েছে তোমার? হাতে কি হয়েছে? হাতে আমার কেন? হাতে আমার পাশের একজনের উপর গুলি পড়ছে, রাবার বুলেট, রাবার কাজ। শিক্ষার্থীরা যেমনটা বলছিলেন, এখানে কিন্তু তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল এবং আপনারা এখানে দেখছেন দর্শক কি এখানে কিন্তু শিক্ষার্থীরা গেট ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে এখানে কিন্তু পুলিশ ভেতরে ঢুকেছিল এবং এখন কিন্তু শিক্ষার্থীরা এখানে বের হচ্ছে এবং সাথে আমরা বেশ কয়েকজন নারী শিক্ষার্থীকে দেখছি দর্শক। আমাদেরকে ফার্স্টে লাঠিচার্জ করছে যখন আমরা ভিতরে গেছি। কারা মারছে? আর্মি। তোমরা ভিতরে প্রবেশ করছো কেন? আপনাদের একটা দফা ছিল, একটা দাবি ছিল, একটা সার্টেন টাইম দেওয়া হয়েছে, টাইমটা শেষ হয়ে গেছে। আমাদের সাথে কোনো প্রকার কমিউনিকেশন করা হয় না, কিচ্ছু বলা হয় না আমাদেরকে। তারপরে যে আমরা দেখছি আমাদেরকে একটা কিছু বলতো, একটা ভাবে কথা বলতো, আমরা তো শুনে আমাদেরকে বুঝিয়ে বলতো আমি ঠান্ডা রাখবো, তাই না? ভিতরে কি হয়েছিল? ভিতরে কি ভিতরে যাওয়ার পর ফার্স্টে আর্মি লাঠিচার্জ করছে। লাঠিচার্জ করার পর যখন ছেলেটা দৌড়াইছে তখন কয়েকজন নিচে চাপা পড়ছে। আমাদেরকে তো ঢুকতে না করা হয়েছিল, কেন ঢুকছিল তোমরা? আমাদের দাবি না মানা হলে আমরা তো চুপ করে বসে থাকবো না। আমরা তো শেখ হাসিনা এগেন্স্টে সেম কাজ করছি, তাই না? আমরা তো সবসময় এটা তো আমাদের স্ট্র্যাটেজি ছিল। সেনাবাহিনীর থেকে কিন্তু ইস্পাতকে নিক্ষেপ করা হচ্ছে দর্শক এবং তারা কিন্তু এই মুহূর্তে এখানে প্রচুর পরিমাণে দর্শক একটি রণক্ষেত্রে পরিণত হয়ে যায় শিক্ষার্থীদের শিক্ষার্থী সেনাবাহিনী এবং পুলিশের মাঝে কিন্তু এই মুহূর্তে একটি দর্শক আমরা দেখছেন সেনাবাহিনীর সাথে কিন্তু পরিস্থিতি দর্শক প্রচুর পরিমাণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন এবং সেনাবাহিনীর উপরেও কিন্তু ইস্পাতকে নিক্ষেপ করা হচ্ছে এবং আমরা দর্শক, আপনারা ভিডিওগুলো শুনলেন, দেখলেন এবং আমি যে কথাগুলো বলেছি অনেকের কাছে মনে হতে পারে যে আমি হয়তো অতিশয়োক্তি করেছি, কিন্তু আসলে এই কথাটি আমি আজকে বললাম। যে ঘটনাটি এক সপ্তাহ পরে, এক মাস পরে বা 6 মাস পরে ঘটতে পারে, সেটি যদি আগে না বোঝা যায়, সেটি উপলব্ধি করে যদি পথ না চলা যায়, তাহলে সেই লোককে, সেই সরকারকে বিচক্ষণ সরকার বলা যায়? কারণ এই সরকার ইতিমধ্যেই প্রমাণ দিয়েছে যে তারা জায়গায় জায়গায় ব্যর্থ, তারা অযোগ্য, তাদের অযোগ্যতার পরিচয় তারা দিয়েছে এবং পক্ষপাতদুষ্ট। এটি নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।